দেখো আমরা তাহলে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এর চ্যাপ্টারটা পড়ছিলাম। আমরা আগের উইকে যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে ট্রান্সলেশন বলিং প্রসেস। এখানে আমরা দেখছিলাম কি এখানে আমরা এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস প্রসেসটা দেখব। আর আজকে থেকে আমরা যেহেতু এই অফলাইনে তোমাদেরকে পড়াচ্ছি, এরপর আস্তে আস্তে আমরা তোমাদেরকে আরো অনেক বেশি মক টেস্ট নিতে পারবো। কারণ ক্লাস 12 এর আমাদের দেখবে অনেকটা সিলেবাসে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের আরো দরকার যেটা এই সময় কিছু কোশ্চেন অ্যানসার ডিসকাস করা আর কিছু মক টেস্ট নেওয়া। আর তোমাদের কোনো টপিক যদি সেটা ডাউট থাকে সেগুলোকে আবার ক্লিয়ার করে দিই। আমাদের এই যে সময়টা বাদ বাকি আছে সেটা কিন্তু তোমাদের জন্যই মেনলি খোলা, মানে অফলাইন ক্লাসটা ক্লাস 12 এর জন্য বেশ করেই তৈরি হয়েছে। কারণ 11 এর অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের জন্য 12টা তো ইম্পর্টেন্ট, সেই জন্য কিন্তু তোমরা একটু সিরিয়াস হবে। কিন্তু আমরা আগের ক্লাসে ট্রান্সলেশন কি দেখেছিলাম সেটা একটু দেখে নিই। আমরা দেখো এই ট্রান্সলেশন দেখেছিলাম এখানে প্রোটিন সিনথেসিস করতে হবে আমাদের। আর প্রোটিন আলটিমেটলি তৈরি হয় কিভাবে, সেটা হচ্ছে পলিমারাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড। দেখো অ্যামাইনো অ্যাসিডস গুলো কিভাবে পলিমার করে এটা তৈরি হয়েছে, কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডস গুলোর মধ্যে কি বন্ডস আছে বলো তো এই পলিমার তৈরি করতে গেলে? পেপটাইড বন্ডস আছে। দেখো এই পেপটাইড বন্ড ফর্মেশন হয়েছিল। আর আমরা এখানে এই যে স্ট্রাকচার দেখেছিলাম আগের দিন সেটা হচ্ছে রাইবোসোম। তো রাইবোসোম কিন্তু মেইন একটা সেল অর্গানেলস যেটা তোমার এই প্রোটিন সিনথেসিসে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমরা যখন মনে করো রাইবোসোমের ফাংশনও পড়েছিলাম ছোটবেলায়, তখন তার ফাংশন কি বলতাম, হেল্প ইন প্রোটিন সিনথেসিস। আজকে সেটা বাস্তবে দেখবো। এখানে দেখো এই হচ্ছে সেই রাইবোসোম আর এই হচ্ছে সেই এমআরএনএ। এমআরএনএ দেখতেই পাচ্ছি একটা সিঙ্গেল স্ট্রাকচার, সিঙ্গেল স্ট্র্যান্ড স্ট্রাকচার। এর মধ্যে তুমি চারটে নাইট্রোজেন বেস দেখছো। কি কি সেগুলো? এ, সি, জি আর সি। এখানে কিন্তু টিটা নেই, রাইট। টিটাকে রিপ্লেস করে কে আছে? ইউরাসিল প্রেজেন্ট আছে, রাইট। আর দেখো এই যে ট্রান্সলেশন, সেই যদি আমরা স্টেপ ওয়াইজ ডিভাইড করি, সেটাকে ফার্স্ট স্টেপ হচ্ছে চার্জিং অফ টিআরএনএ, যেটা আমি আগের উইকেও বুঝিয়েছিলাম। কারণ সাইটোপ্লাজমের মধ্যে টিআরএনএ গুলো প্রেজেন্ট থাকে, কিন্তু তারা মনে করো একটা ডরমেন্ট স্টেজে থাকে, তাকে এনার্জাইজড করতে হয়, চার্জ করতে হয়। সেটা হচ্ছে স্টেপ 1। তারপর প্রসেসটা ইনিশিয়েশন, নেক্সট ইলংগেশন, তারপর টার্মিনেশন। যদি একটা একটা প্রসেসকে আমরা আরেকবার আজকের জন্য ডিসকাস করে নিই, কি বলবো সেটা হচ্ছে দেখো এই চার্জিং অফ দ্য টিআরএনএ। আমরা এখানে অ্যামাইনো অ্যাসাইলেশন অফ দ্য টিআরএনএ ফরমেশন হবে। দেখো এই হচ্ছে একটা টিআরএনএ স্ট্রাকচার। যদি এই টিআরএনএ স্ট্রাকচারটাকে ভালো করে অবজার্ভ করো, এটা অবশ্য আগের দিন দেখাওনি তোমাকে। এই টিআরএনএ স্ট্রাকচার মানে দেখো একটা এমআরএনএ এটা ছিল, এমন ভাবে মডিফাইড হয়েছে লাইক একটা টি এর মধ্যে একটা স্ট্রাকচার পেয়েছে, কিন্তু টি এর মধ্যে দেখতে বলে টি নাম নয়। এই নামটা তাহলে টি কেন, টিআরএনএ কেন? ট্রান্সফার আরএনএ। হ্যাঁ, রাইট। ও ফাংশন হচ্ছে ট্রান্সফার করা। ট্রান্সফার কি ট্রান্সফার করে? অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। এই দেখো এর যদি তুমি স্ট্রাকচারটাকে দেখো, দেখবে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টেড সাইট। আর এই যে সাইটগুলোকে একটাকে বলে DHE1 আর একটা হচ্ছে T5CR। আর এই পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যান্টিকোডনার, যেটা তোমার কি হয় একটা আরএনএ এমআরএনএ এর সঙ্গে অ্যাটাচমেন্ট হতে হেল্প করে। তাহলে এই হচ্ছে টিআরএনএ, যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টেড আর্ম, মানে এখানে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচ হবে। দেখো আমরা কি দেখিয়েছি, একটা এনজাইমের নাম বলছি আমরা, ভেরি ইম্পর্টেন্ট। এই এনজাইম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেজ। ও কি করছে, এই অ্যামাইনো অ্যাসিডকে অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টেড আর্মের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছে, তখন সেটা কি হয়ে গেল অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, রাইট। দেখতে পাচ্ছেন এখানে অ্যামাইনো অ্যাসিডটা অ্যাটাচমেন্ট হয়ে আছে, সেটা একটা এস্টার বন্ড দিয়ে অ্যামাইনো অ্যাসিড আর টিআরএনএ এর মধ্যে একটা বন্ড ফর্মেশন হয়েছে। কারণ এরা দুজনেই সাইটোপ্লাজমের মধ্যে ছিল, কিন্তু এবার মনে করো এই কোন অ্যামাইনো অ্যাসিডকে অ্যাটাচ করবে, কার উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে দেখবে অ্যান্টিকোডনের সঙ্গে। কারণ এই অ্যান্টিকোডন কোডনের সঙ্গে রিলেটেড, তাই না? কোন কোডন আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, এখানে সেই অ্যামাইনো অ্যাসিডটা এখানে অ্যাটাচমেন্ট হবে। আর এখানে মাথায় রাখতে হবে আমাদের, এখানে যখন আমরা প্রোটিন সিনথেসিস করব তখন পেপটাইড বন্ড ফর্মেশন হবে, তার জন্য কিন্তু এনার্জি দরকার। সেটা আমরা কোথা থেকে পাবো? এটিপি থেকে পাবো। আর এই এনজাইমটার নাম আমরা কিন্তু মনে রাখবো, অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেস, যে টিআরএনএ এর সঙ্গে
অ্যামাইনো অ্যাসিডকে অ্যাটাচ করিয়ে দিল। এবার কি হয় দেখো, এবার ইনিশিয়েশনের কথা বলবো, মানে এবার প্রসেসটা আমাদের স্টার্ট হবে। আমরা এখানে একটা এমআরএনএ স্ট্রাকচার দেখছি, রাইবোজোমের মধ্যে টু সাব ইউনিট, স্মল সাব ইউনিট আর একটা হচ্ছে লার্জ সাব ইউনিট। স্মল সাব ইউনিটের ফাংশন কি, লাইক একটা ওয়ার্ক বেঞ্চের মতো কাজ করছে। আর তুমি যদি লার্জ সাব ইউনিটের ফাংশন দেখো, এর মধ্যে তিনটে সাইট প্রেজেন্ট থাকে, ইপিএ, ই সাইট বা এক্সিট সাইটও বলে, পি বা পেপটিডাইল সাইটও বলে, এ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর সাইট। কি ফাংশন সেগুলো আবার বলছি তোমাকে। কিন্তু প্রথম কি হচ্ছে দেখো, প্রথম এই স্মল সাব ইউনিটটা এসে অ্যাটাচমেন্ট হলো কার সঙ্গে, এমআরএনএ এর সঙ্গে। তারপর কি হলো দেখো, এখানে লার্জ সাব ইউনিটটা এসে অ্যাটাচমেন্ট হলো। তারপরে পি সাইটে প্রথম একটা টিআরএনএ এসে অ্যাটাচমেন্ট হচ্ছে। দেখো এই টিআরএনএটা কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে, এইইউজি হচ্ছে ফার্স্ট ইনিশিয়েশন কোডন। আমরা আগের দিন পড়ছিলাম কিছু ক্যারেক্টারিস্টিক ফিচারস অফ দ্য কোডন, ওখানে আমরা কি দেখছিলাম, ইনিশিয়েশন কোডন হচ্ছে এইইউজি, যেখান থেকে একটা প্রোটিন সিনথেসিস শুরু হয়, স্টার্ট হয়। আর আছে তিনটে টার্মিনেশন কোডন, যেখানে টার্মিনেশন কোডন যদি বসে যায় না এখানে, সেখানে দেখো প্রসেসটা স্টপ হয়ে যায়, ইউএ, ইউএজি, ইউজিএ। ক্লিয়ার? এবার দেখো প্রথম তো এইইউজি থাকলো, তাহলে তার করসপন্ডিং মিথিওনিনকে একটা অ্যামাইনো অ্যাসিডে কোড করে। তাহলে এই টিআরএনএটা দেখো মিথিওনিনকে টেক আপ করে নিয়ে এসেছে, এসে কোথায় এসে, হ্যাঁ মিথিওনিনটা অ্যামাইনো অ্যাসিড, এইইউজি তাকে কোড করছে। এবার এসে কোন সাইডে বসলো, প্রথম পি সাইডে। এবার এই যে একটা স্ট্রাকচার ফরমেশন হলো, এটাকে আমরা বলছি ইনিশিয়েশন কমপ্লেক্স। ক্লিয়ার তো? এত অবধি ইনিশিয়েশন কমপ্লিট হচ্ছে। তারপর দেখো ইলংগেশন হবে। ইলংগেশন মানে এই পেপটাইডস বন্ডস গুলো ফরমেশন হবে বিটুইন দ্য অ্যামাইনো অ্যাসিডস এর মধ্যে। কেমন হতে থাকবে, এখানে তোমার প্রথম দেখো স্ট্রাকচার ছিল এটা, মিথিওনিন অ্যাটাচ করা ছিল। তারপরে কি হলো, নেক্সট এ সাইডটা তখন ফ্রি ছিল, এ সাইডের এখানে কি দেখছিলাম আমরা, একটা কোডন ছিল। এই কোডনের রেসপেক্টিভ অ্যামাইনো অ্যাসিডকে একটা টিআরএনএ এখানে নিয়ে চলে এলো এই সাইডে। তারপর এই পুরো রাইবোজোমের যে ইউনিটটা, সেটা আস্তে আস্তে মুভ করতে থাকবে, আস্তে আস্তে দেখো মুভ করছে, এই ইউজি, তারপরে এই সি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কোথায় এগিয়ে এসছে, রাইট? এইখানটা দেখো এই ইউজি ছিল, এই পুরো এই স্ট্রাকচারটা আস্তে আস্তে সামনের দিকে যদি টেনে নিয়ে আসে, দেখো টেনে এখানে নিয়ে চলে এসছে। তখন সাইডটা পুরোটা দেখো এখান থেকে এইইউজি পর এখানে এসিএ, এখানে সিএইউ, জিজিইউ ছিল, এগুলোকেও পেরিয়ে এরকম ভাবে চলে এসছে। না না ভাবো, প্রত্যেকটা যখন আমরা এগোচ্ছি তখন এই সাইডে একটা করে একটা করে, এটা প্রথম কি হলো, একটা ঘর শিফট করলো, তাহলে এই ঘর নেক্সট কি আসবে, এই ঘরটা আসবে, তখন তার করসপন্ডিং একটা টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। আর ইন দ্য মিন টাইম এই দুটো অ্যামাইনো অ্যাসিডস এর মধ্যে একটা বন্ড ফরমেশন হবে। যখন এটা আরো একটু শিফট করে এগিয়ে এলো, তখন দেখবে এই সাইডটা না ফ্রি হয়ে গেল, এই টিআরএনএটা, টিআরএটার মাথায় তো মিথিওনিন ছিল, ওইটা ফ্রি হয়ে যাবে, হ্যাঁ টিআরএনএটা ফ্রি হয়ে গেল, আর এই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে বন্ড ফরমেশন হলো। আচ্ছা, তখন ও টিআরএনএটা ই সাইডে এসে গেল এবং ই সাইডে এক্সিট হয়ে গেল, কারণ আমার দরকার এই পেপটাইড বন্ড ফরমেশন বিটুইন দ্য অ্যামাইনো অ্যাসিডস গুলোর মধ্যে। এইভাবে এটা ইলংগেশন হচ্ছে, মানে অ্যামাইনো অ্যাসিডস গুলোর মধ্যে একটা বন্ড ফরমেশন হচ্ছে, পেপটাইড বন্ড। কিন্তু এটা কতক্ষণ চলতে থাকবে, আপ টু যতক্ষণ না একটা স্টপ কোডন বা টার্মিনেশন কোডন এখানে এসে রিচ করে। দেখো এখানে এসে ইউএ রিচ করছে, ইউএ হচ্ছে একটা স্টপ কোডন বা টার্মিনেশন কোডন। কি হবে সেখানে, যখন ইউএ হচ্ছে এখানে কোনো তো টিআরএনএ নেই, এর তার টিআরএনএ কোনো অ্যামাইনো অ্যাসিডকেও নিয়ে আসতে পারছে না, যেটা একটা প্রোটিন এসে এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে, এটাকে আমরা রিলিজিং ফ্যাক্টরসও বলি। আর পুরো এই যে প্রসেসটা, একটা ইনিশিয়েশন কমপ্লেক্স, এইসব যে স্ট্রাকচার ফরমেশন হচ্ছিল, তারা সবাই এবার ব্রেক করে যাচ্ছে। পেপটাইড বন্ডস যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তৈরি হয়েছিল, দেখো এই পুরো স্ট্রাকচার, এটাকে বলে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, সেটা কিন্তু পুরোপুরি সেপারেট হয়ে গেল। স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট যে অ্যাটাচ হয়েছিল তারাও সব সেপারেট হয়ে গেল। আমরা পেয়ে গেলাম কি, এই প্রাইমারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন।
এটাই আমরা পেতে চেয়েছিলাম। তাহলে এই যে এমআরএনএ তার উপর বেস করে একটা প্রোটিন স্ট্রাকচার ফরমেশন হলো, এটা কি আমরা বলছি টার্মিনেশন। তাহলে চার্জিং অফ টিআরএনএ, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, এই হচ্ছে ডিফারেন্ট স্টেপস অফ দ্য ট্রান্সলেশন। তোমাকে এক্সপ্লেন করতে গেলে তুমি এখানে একটা ছবি দিতে পারো, রাইট? তুমি বাড়িতে গিয়েও যখন এটা পরে এই ক্লাসটা দেখবে, পারলে এখান থেকে নোটসগুলো লিখে নিতে পারো। এই ছবিগুলো যদি এঁকে দাও তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। নিজে থেকেও লিখতে পারো, বাট এটা খুব ইজি ভাবে বলা আছে। পি সাইটটার নামটা আরেকবার বলুন। পি সাইট হচ্ছে পেপটিডাইল সাইট, যেখানে পেপটাইড বন্ড ফরমেশন হচ্ছে। পেপটিডাইল, হ্যাঁ, মানে যেখানে পেপটাইড বন্ড ফরমেশন হচ্ছে। তাহলে এই যে ট্রান্সলেশন, এখান থেকে একটা ভালো কোশ্চেন আসে তোমাদের, সিবিএসসি বোর্ডেও একসময় এসেছিল, যে হোয়াট ইজ দ্য মিন বাই পলিরাইবোসোম। পলিরাইবোসোমে কি হয় দেখো, অনেকগুলো রাইবোসোম দেখতে পাচ্ছ এখানে, তাই না? এখানে একসঙ্গে ওরা না অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এই একটা পলি স্ট্রাকচার মানে মেনি স্ট্রাকচার তৈরি করছে। So a group of ribosome associated with a single mRNA structure for translation. আমরা একটু আগে প্রসেসটা কি দেখছিলাম, একটা সিঙ্গেল রাইবোসোম পার্টিসিপেট করছিল, কিন্তু আদারওয়াইজ এটা প্রোক্যারিওটিক সিস্টেমে এখানে পলিরাইবোসোম স্ট্রাকচার ফরমেশন হয়, যেখানে মেনি রাইবোসোম পার্টিসিপেট করে একটা সিঙ্গেল তোমার পেপটাইড বন্ড ফরমেশনের জন্য। বুঝতে পারছো এখানে? তাহলে এটাকে আমরা বলছি পলিরাইবোসোম অর পলিজোম। তারপর দেখো এইভাবে ট্রান্সলেশনটাকে আমরা যদি দেখো, যদি আরেকটু যদি ডিটেইলসে তোমাকে বলতে হয়, যখন ইনিশিয়েশন হচ্ছে তখন কি হচ্ছে, প্রথমে এই স্ট্রাকচারটা এসে ফরমেশন হচ্ছে। স্যার প্রথমে 5 ক্যাপটা কি জিনিস? এই হ্যাঁ। জিনিসটা আমরা বলি এটাকে আমরা 5 প্রাইম এন্ডও বলতে পারি। একটা এমআরএনএ এর মধ্যে দুটো এন্ড থাকে, একটা 5 প্রাইম এন্ড, এটাকে জেনারেলি 5 প্রাইম ক্যাপ বলে। আমরা এর আগে একটা ক্লাসে বলেছিলাম তোমাকে, কি বলতো, হাউ দ্য ইউক্যারিওটিক mRNA formation are happening from the hnRNA, যেটা সিবিএসসি বোর্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখবে এর আগে আমি পড়িয়েছিলাম, এখানে কি হয়, একটা এমআরএনএ 5 প্রাইম এন্ডে একটা ক্যাপ অ্যাটাচমেন্ট হয়, আর 3 প্রাইম এন্ডে একটা পলি এ টেল অ্যাটাচমেন্ট হয়। দেখো এখানে সেজন্য এ দেওয়া আছে। এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক সিস্টেমে এই স্ট্রাকচারটা ফরমেশন হয়। এটা আমি আলাদা করে পড়িয়েছি, এটা আলাদা একটা কোশ্চেন কিন্তু এটা। এর জন্য তোমার দেখবে 3টে স্টেপ আছে, হাউ hnRNA টু mRNA আর ফরমেশন আর হ্যাপেনিং। একটা হচ্ছে স্প্লাইসিং, একটা হচ্ছে ক্যাপিং, আর একটা হচ্ছে টেলিং। বুঝছো? তাহলে এখানে ইনিশিয়েশনে তাহলে প্রথম স্টেপ আমাদের রাইবোসোম অ্যাটাচমেন্ট হলো কার সঙ্গে, এমআরএনএ এর সঙ্গে, এবং ও ফার্স্ট ফাইন্ড আউট করলো কাকে, এইউজি। এইউজি ইজ স্টার্ট কোড, ইনিশিয়েশন কোড। সিবিএসসি বোর্ডের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আগের দিনও বলেছি না, হোয়াট ইজ দ্য ডুয়াল ফাংশন অফ এইউজি। এটা সিবিএসসি বোর্ড এক্সাম এসেছিল অলরেডি। ডুয়াল মানে দুটো ফাংশন আছে, কি কি সেটা, একটা হচ্ছে অ্যাজ এ ইনিশিয়েশন কোডন হিসাবে, আর একটা হচ্ছে যদি এইখানে থাকে ও কি করবে, একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করাবে, দ্যাট ইজ দ্য মিথিওনিনকে। অ্যামাইনো অ্যাসিডকে কোড করানো এবং প্রসেসটাকে স্টার্ট করানো। এটা যে একবার থাকবে তা তো নয়, এটা মেনি টাইমস প্রেজেন্ট আছে জিনিসের মধ্যে, এমআরএনএ এর মধ্যে। তাহলে এই হচ্ছে ইনিশিয়েশনে। তাহলে প্রথম দেখো, এই মিথিওনিন টিআরএনএ বাইন্ডস উইথ পি সাইট, রাইট। নেক্সট কি হচ্ছে, এখানে যখন ইলংগেশন হচ্ছে, নেক্সট একটা অ্যামাইনো অ্যাসিড কন্টেনিং টিআরএনএ এলো, এবার এদের দুজনের মধ্যে কি হলো, একটা পেপটাইড বন্ড ফরমেশন হলো, এটাই ইলংগেশন। এবার আস্তে আস্তে আবার ওই এগোতে থাকছে, ততই পেপটাইড বন্ড ফরমেশন হচ্ছে, এটাই ইলংগেশন। দেখো এখানে যখন চলে এলো এতগুলো অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট হয়ে গেল। আর টার্মিনেশন যখন এই রিলিজ ফ্যাক্টর বাইন্ড আপ হলো, কোথায় হলো, এই টার্মিনেশন কোডনে, তখন প্রসেসটা স্টপ হয়ে গেল। এটাকে আমরা বলছিলাম দেখো ট্রান্সলেশন প্রসেস। এটা আফটার ট্রান্সলেশন উই গেট দ্য প্রাইমারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আজকে যেটা আমরা দেখব আরেকটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই দুটো টপিক তোমরা পরের দিন তোমায় কিন্তু পড়ে আসতে হবে, ক্লিয়ার, মানে এই ক্লাসে। সেটা হচ্ছে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। জিনের একটা ফাংশন কি, যদি তোমরা নরমাল লেভেলে বলি, what is the function of the gene?
জিন কি করে? transfer the hereditary traits আমরা যেটা বলছি ঠিক কথা, কোন একটা হেরিডিটারি ক্যারেক্টারকে সেটা কন্ট্রোল করে। বাট আমাদের এই চ্যাপ্টার রিলেটেড রেপ্লিকেন্টস না, আরেকটু এটা মেইনলি কি করে? প্রোটিন সিনথেসিস করে। প্রোটিন সিনথেসিস প্রত্যেকটা জিন থেকে আমরা কি পাই? একটা পার্টিকুলারলি কোনো প্রোটিন খাই, Protein. প্রোটিন পাই। সাপোজ যদি বলি তুমি যখন মিট খাও, মিট খেলে তোমার স্টোমাকে যখন মিটটা যায় ওখানে একটা এনজাইম সিক্রেশন হয়, কি নাম তার? যেটা ডাইজেশন হেল্প করে কোন ডাইলেট মিট, এক্সিএল হ্যাঁ এক্সিএল এসিএল হয়, আর একটা এনজাইম সিক্রেশন হয়। peptide জিভিএ পি দিয়ে নাম পেপসিন, পেপসিন তাই না? হ্যাঁ রাইট, পেপসিন ওই এনজাইমটা কি করে? তোমার প্রোটিনটাকে ব্রেক ডাউন করতে হেল্প করে। এবার তুমি ভাবো যখন তুমি মিট খাও না, অনলি কার্বোহাইড্রেটই তুমি খাও, তখন কি তোমার ওই এনজাইম সিনথেসিস দরকার আছে? দরকার নেই। মানে যখন ফাংশনের দরকার তখনই তৈরি করা উচিত, আদারওয়াইজ তৈরি করলে সেটা ওয়েস্ট হবে। মানে এইখানেও ঠিক ব্যাপারটা দেখো, রেগুলেশন একটা প্রসেস, মানে কখন কোনো জিন থেকে প্রোটিন সিনথেসিস হবে আর কখন প্রোটিন সিনথেসিস হবে না, এটা কি আমরা রেগুলেশন বলছি। আমাদের প্রত্যেকটা ইউক্যারিওটিক জিন না এই প্রসেসগুলোকে ফলো করে, কিন্তু সেটা একটু কমপ্লেক্স প্রসেস। আমরা তোমাকে আগে শেখাবো, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, প্রোক্যারিওটিক সিস্টেম। এবার তোমাকে যদি বলি, তোমাকে একটা আমি ফুচকা খেতে বললাম, ফুচকার মধ্যে কি ছিল? আলু ছিল। আলু মানে কি আছে আলুর মধ্যে? কোন পলিস্যাকারাইড? স্টার্চ। স্টার্চ তোমার সেলের মধ্যে কি স্টার্চ এন্টার করবে? তুমি ফুড খাও কেন? খাও কেন? ফর এনার্জি তৈরি করার জন্য। এনার্জি কি করে তৈরি হয়? সেলুলার রেসপিরেশন প্রসেসের থ্রু দিয়ে, যখন গ্লুকোজ মলিকিউলসটা ব্রেকডাউন হয়ে এটিপি তৈরি হয়। এটাই আমাদের ফুড খাওয়ার উদ্দেশ্য কিন্তু। এবার বলো, তোমাকে আমরা স্টার্চ খাওয়ালাম, পটেটো খাওয়ালাম, তোমার সেল তাহলে কি টেক আপ করবে? গ্লুকোজ টেক আপ করবে, স্টার্চ কিন্তু টেক আপ করতে পারবে না। তাহলে পলিস্যাকারাইডকে কিসে কনভার্সন করতে হলো? মোনোস্যাকারাইডে কনভার্সন করতে হলো। তোমাকে যদি আমরা কোনো ডাইস্যাকারাইড খাওয়াতাম, সেটাও কিসে কনভার্সন করতে হতো? মোনোস্যাকারাইডে কনভার্সন করতে হতো, ফর ইফ ইউ নিড দ্য এনার্জি। আর সবার আলটিমেটলি কি দরকার? প্রত্যেকটা সেলের এনার্জি দরকার, উইদাউট এনার্জি সেল ক্যান নট সার্ভাইভ। তাহলে এটা যদি প্রোক্যারিওটিক সিস্টেমের কথা বলবো, দেখো আমরা কনসেপ্ট হচ্ছে এটার উপর দাঁড়িয়ে, যেটা আমি এতক্ষণ বললাম। আমরা এই যে তোমার জিনের ফাংশনকে অনেকগুলো স্টেপে রেগুলেট করতে পারি, মানে এক একটা বলতে পারো চেক পয়েন্ট। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন লেভেলটা, মানে ট্রান্সক্রিপশন হতে দেবো কি হতে দেবো না। আর একটা হতে পারে তার প্রসেসিং লেভেল, যেখানে একটা এমআরএনএ তার স্প্লাইসিং, ক্যাপিং, যেখানে তারা মনে করো এমআরএনএ তৈরি হচ্ছে, মানে স্ট্রাকচারালি ফাংশনালি সে এমআরএনএ পাচ্ছি আমরা, সেই লেভেলটা কন্ট্রোল করা যেতে পারে। এছাড়া আমরা ট্রান্সপোর্ট অফ এমআরএনএ ফ্রম নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম, নিউক্লিয়াস থেকে এমআরএনএকে বাইরে বার করব না, তাহলেও প্রোটিন সিনথেসিস হবে না। আদারওয়াইজ ট্রান্সলেশন লেভেল, যেটা ফরমেশন অফ পলিপেপটাইড, পলিপেপটাইড সিনথেসিসটাকে কোনো একটা ইনহিবিটর দিয়ে ব্লক করে দেবো, হতে পারে। কিন্তু এইগুলোর মধ্যে সবথেকে ইজি যে প্রসেস, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন লেভেলটাকে কন্ট্রোল করা, মানে ডিএনএ থেকে আরএনএ হতে দেবো না। ট্রান্সক্রিপশন মানে তো সেটা ডিএনএ টু আরএনএ, আর আমরা ট্রান্সক্রিপশন লেভেলটাকে ফলো আপ করব। কেমন ভাবে দেখো, শুধু তাই নয়, এই রেগুলেশন অফ এই যে জিন এক্সপ্রেশন, এটা দ্য মেটাবলিক, ফিজিওলজিক্যাল, এনভায়রনমেন্টাল কন্ডিশন, সেটাও কিন্তু জিন এক্সপ্রেশনকে রেগুলেট করে। তুমি খুব টেনশন থাকো, তখন তোমার কিন্তু প্রোটিন খেলে না তোমার ডাইজেশন না খুব ভালো করে হবে না, দেখবে লক্ষ্য করে। তখন কি হবে, মানে তোমার কিছু এনভায়রনমেন্টাল কন্ডিশন, ফিজিওলজিক্যাল ফাংশন, কারণ খুব জ্বর হয়েছে, সে খুব মিট খাচ্ছে, তাহলে কি তার হবে ডাইজেশন ভালো করে? হবে না। সেম বডি, তাতেও হবে না। তার কারণ জিন এক্সপ্রেশনের জন্য এইগুলো ছাড়াও মেটাবলিক, ফিজিওলজিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল কন্ডিশন আর রেসপন্সিবল। এবার তোমাকে ডাইরেক্টলি একটা জিনিস দেখাবো। হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট সিচুয়েশন, ওটাও একটা কন্ডিশন, তখন মেটাবলিক কন্ডিশনগুলো পুরো ডিফার করে যায়, তখনও জিন এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় নিশ্চয়ই। এবার একটা আমরা প্রোক্যারিওটিক সিস্টেমের কথা বলি, সেই জন্য আমরা এনেছি ইকোলাই এর কথা।
আমরা এতক্ষণ এনজাইমের কথা বলছিলাম, তোমাকে মিটটাকে ডাইজেশন করার জন্য পেপসিন দরকার, এটা তোমার সিস্টেমে। কিন্তু ইকোলাই সিস্টেমে নিশ্চয়ই পেপসিন না। ইকোলাই এর মানে একটা ব্যাকটেরিয়ার বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটা এনজাইম দরকার। কি কাজ করার জন্য? ও হাইড্রোলাইসিস দ্য ল্যাকটোজ ইনটু দ্য গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ। তোমরা একটু আগে কি বললে, আমরা যদি কাউকে ফুড হিসাবে কোনো ইকোলাইকে ল্যাকটোজ দিই, সেটা তার সেলের মধ্যে এন্টার করতে পারবে না। ব্রেকডাউন ডাইস্যাকারাইডকে কিসে কনভার্সন করতে হবে? Monosaccharide। মোনোস্যাকারাইডে। কে করবে এখানে? একটা এনজাইম নাম বিটা গ্যালাক্টোসাইডেজ, যে ল্যাকটোজকে কনভার্সন করে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। আর এই গ্লুকোজ আর গ্যালাক্টোজ কি হয়? সেলুলার রেসপিরেশনে পার্টিসিপেট করে, এনার্জি প্রোডাকশন করিয়ে দেয় ইকোলাইয়ের ক্ষেত্রে। তাহলে তুমি সাপোজ ব্যাকটেরিয়াকে গ্লুকোজ খাওয়াচ্ছ, তুমি একটা কনিক্যাল ফ্লাস্ক নিয়েছো, তার মধ্যে ব্যাকটেরিয়াকে গ্রোথের মিডিয়াম তৈরি করেছো, কন্টিনিউয়াসলি গ্লুকোজ খাইয়ে যাচ্ছ, তার কি বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম দরকার আছে? না, দরকার নেই। এই এনজাইম প্রোডাকশন দরকারই নেই। তুমি যখন মিডিয়াম চেঞ্জ করে ল্যাকটোজ দিয়েছো, তখন তখন দরকার আছে। মানে এখানে ল্যাকটোজ তাহলে একটা ইনডিউশন হিসেবে কাজ করছে। মানে ল্যাকটোজ যখন সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকবে, তখন এই এনজাইম প্রোডাকশন হবে। যখন ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে না, এনজাইম প্রোডাকশন দরকারই নেই, কারণ তো ও তো ল্যাকটোজকে ব্রেক করতে হেল্প করে। এটাই হচ্ছে একটা ল্যাক অপিরনের সিস্টেমের কথা বলবো। দেখো দেখো আমরা ইকোলাইকে যখন একটা অপিরন কনসেপ্টের কথা বলি, each metabolic reaction is controlled by a set of gene। যেমন আমরা এখানে ল্যাকটোজ মেটাবলিজমের কথা বলছি, কি করে ল্যাকটোজ ব্রেকডাউন হয়। এখানে আমরা একটা সিস্টেমের মধ্যে ল্যাক অপিরন একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, কারণ এটা ল্যাকটোজকে মেটাবলিজম করতে হেল্প করে। এই যে একটা স্ট্রাকচার দেখছো, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। এইটা একটা রেগুলেটরি জিন, তার আগে একটা প্রমোটার অপারেটর থাকে, আর এইটা হচ্ছে একটা স্ট্রাকচারাল জিন। তোমাকে যদি দেখায় আর একটু দেখো, এই যে ল্যাক অপিরন ব্যাপারটা কি সেটা আগে একটু জানা দরকার। এই ল্যাক অপিরন এই ব্যাপারটা প্রথম একটা ল্যাকটোজ মেটাবলিজমের সঙ্গে রিলেটেড। ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড। এইটা ফার্স্ট দেখো জেকব এন্ড মনোর বলে দুজন সায়েন্টিস্ট এই ল্যাক অপিরনটাকে প্রথম প্রপোজ করেছিল। এটা তোমাদের লেভেলের এমসিকিউ লেভেলের কোশ্চেন বা তোমাদের এই সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন দিয়ে কোশ্চেন হতে পারে। এখানে ল্যাক অপিরনের মধ্যে কোন কোন স্ট্রাকচারাল পার্ট আছে এটা ভালো করে বোঝো। এখানে প্রেজেন্ট আছে একটা রেগুলেটরি জিন, তাকে আমরা কি নাম দিয়েছি? স্মল আই। প্রত্যেকটা একটা জিন কখন ফাংশন করে, তার আগে একটা প্রমোটার থাকে, কারণ প্রমোটারের উপর আরএনএ পলিমারেজ এসে বাইন্ড আপ করে, সে এখানে আস্তে আস্তে সামনের দিকে মাইগ্রেট করতে থাকে। তখন এই জিন থেকে কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হতে থাকে। এটাই তার জেনারেল প্রসিডিউর। আবার দেখো এখানে একটা প্রমোটার আছে, এখানে একটা অপারেটর আছে, এখানে কে এসে বসলো? এমআরএনএ এসে বসলো। এই যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগোতে থাকে, এইখানে তিনটে জিনের নাম দেখাচ্ছি, তিনটে সেপারেট জিন। একটা জেড জিন, একটা ওয়াই জিন, অ্যানাদার ওয়ান স্মল এ জিন। এই তিনটে জিনের ফাংশন তিনটে আলাদা। তাহলে এই যে পুরো সিস্টেম, এটাকে আমরা বলছি দ্য পার্ট অফ দ্য ল্যাক অপিরন। কি কি থাকলো? একটা রেগুলেটরি জিন অর ইনহিবিটরি জিন, আর কি থাকলো? 3 স্ট্রাকচারাল জিন। কি কি নামগুলো দেখতে পাচ্ছ? জেড ওয়াই এ জিন। তুমি এখানে কিন্তু জেড এ ওয়াই লিখলে হবে না, কি লিখতে হবে? জেড ওয়াই এ, তিনটেই লিখতে হবে এইভাবে, এই ফরম্যাটে। আর একটা অপারেটর জিন বলছি, তাই তো? এবার দেখো এই পুরো সেট অফ জিনটা কি করে? ল্যাকটোজ মেটাবলিজমকে কন্ট্রোল করে। কিভাবে? সেজন্য তাহলে জেড জিন, ওয়াই জিন আর এ জিনের ফাংশনটা কি দেখো। আমি আগে তোমায় বলেছি ল্যাকটোজ ডাইস্যাকারাইড, ওটা কিসে কনভার্সন করতে হবে? মোনোস্যাকারাইড, গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ। প্রথম জেড জিন তৈরি করছে একটা এনজাইম,
তার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। ওটা কি করে, ওরা ল্যাকটোজ আর গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে একটা তো গ্লাইকোসাইডিক বন্ড ছিল, এই এনজাইমটা কি করছে, গ্লাইকোসাইডিক বন্ডটাকে ব্রেক করিয়ে দিচ্ছে, মানে দুটো আমরা মনোস্যাকারাইড সেপারেট হয়ে যাচ্ছে। তাহলে জেড জিন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম তৈরি করছে, সেটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। হাইড্রোলাইজেস দ্য ল্যাকটোজ টু গ্যালাক্টোজ এন্ড গ্লুকোজ। ওয়াই জিনটা কি করছে, ও একটা পারমিয়েজ বলে একটা এনজাইম তৈরি করছে। তার ফাংশন কি, এটা একবার তো নয়, একটা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ভাবো ও ল্যাকটোজকে এন্টার করাতে হেল্প করছে, মানে যাতে ওর সেলের মধ্যে পারমিয়েবিলিটিটাকে ইনক্রিজ করিয়ে দেয়, তাই পারমিয়েজ। এই জিনটা আর একটা এনজাইম তৈরি করছে, তার নাম ট্রান্স অ্যাসিটাইলেজ। ক্লিয়ার, বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ, ট্রান্স অ্যাসিটাইলেজ। এর ফাংশনটা আমরা এখনো সঠিকভাবে জানি না, এটা রিসার্চ হচ্ছে এখনো, আমরা জানতে পারবো হয়তো নিয়ার ফিউচার। এবার দেখো তোমাদের লিখতে হবে কিভাবে, তোমাদের কেউ যদি বলে এক্সপ্লেন দ্য ল্যাকটোপেরন, তখন কিন্তু ছবি আঁকতে হবে মেনলি দুটো। দেখবে এনসিইআরটি বই, নোটস বলো, সবেতে এই ধরনের একটা ছবি আছে। ছবিটা আঁকলে ফুল মার্কস দিতে বলা হচ্ছে সিবিএসসি, আইএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের। প্রথম আমরা কি এঁকেছি, পুরো ল্যাকটোপেরনের অল সেট অফ পার্টটা। আমরা কি হচ্ছে দেখো এখানে, এইটা কখন হচ্ছে, ইন দ্য অ্যাবসেন্স অফ ইনডিউসার। এখানে ইনডিউসারকে ল্যাকটোজ, মানে ল্যাকটোজ এখানে কি আছে, ইনডিউসার বাট অ্যাবসেন্স আছে, তাই তো। তখন কি হচ্ছে, রেগুলেটরি জিন থেকে একটা রিপ্রেসার এমআরএনএ তৈরি হচ্ছে, রিপ্রেসার এমআরএনএ থেকে একটা কি তৈরি হচ্ছে, রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছে। এই রিপ্রেসার প্রোটিনটা ভাবো এখানে এসে ব্লক করে দিচ্ছে প্রমোটার অপারেটর রিজিয়নে এসে, তখন আরএনএ পলিমারেজ বসতে পারছে না। যদি না বুঝতে পারে তার অ্যাক্টিভ সাইটে, তাহলে ও মাইগ্রেট করতেও পারবে না, তাহলে এখান থেকে এমআরএনএ আর প্রোটিন সিনথেসিস হবে না, এটা সুইচ অফ হয়ে যাচ্ছে স্ট্রাকচারাল জিনটা। আমি মনে করি এখানে দাঁড়িয়ে আছি, এখানে তুমি যদি কিছু একটা জিনিস রেখে দাও, তাহলে কি আমি এখানে দাঁড়াতে পারবো, তাহলে আমি এখান থেকে কিন্তু আমার অ্যাকশনটা করতে পারবো না। এখানে সেম জিনিসটাই হলো, ইন দা এই কম্পানি তোমায় লিখতেই হবে, ইন দ্য অ্যাবসেন্স অফ ইনডিউসার। ইনডিউসার হিসেবে কে কাজ করছে, ল্যাকটোজ। এবার তোমার সিস্টেমের মধ্যে তুমি ফুড হিসাবে ল্যাকটোজ দিয়েছো, তাহলে কি হবে, ইন দ্য প্রেজেন্স অফ ইনডিউসার। সেম আগের বারের মতোই রিপ্রেসার স্মল আই জিন থেকে রিপ্রেসার এমআরএনএ তৈরি হলো, ওখান থেকে রিপ্রেসার প্রোটিন তৈরি হলো। তারা কোথায় গিয়ে বাইন্ড আপ করেছিল, এই প্রোমোটার অপারেটর রিজিয়নে বাইন্ড আপ করতে গেছিল, কিন্তু ল্যাকটোজ কি করলো, তার আগে রিপ্রেসার এই প্রোটিনের সঙ্গে এমন ভাবে অ্যাটাচমেন্ট হলো, এর অ্যাক্টিভ সাইটটাকে অল্টার করে দিল, তখন কিন্তু ওরা এই সাইটে গিয়ে বাইন্ড করতে পারলো না। কে, এই রিপ্রেসার প্রোটিন। ল্যাকটোজ গিয়ে তার স্ট্রাকচারটাকে মডিফাই করে দিয়েছে। তো প্রোটিনটা আগে বাইন্ড আপ করার আগে ল্যাকটোজ এটা করছে। হ্যাঁ, মনে করো রিপ্রেসার প্রোটিন বাইন্ড আপ করার আগেই ল্যাকটোজ এসে তার স্ট্রাকচার মডিফিকেশন করে দিচ্ছে। আমার জায়গা ওপেন আছে, কি এসে বসতে পারছে এখানে, আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ যখনই এসে বসছে, এই ডিএনএ গুলো থেকে কি তৈরি হচ্ছে, আফটার ট্রান্সক্রিপশন এমআরএনএ তৈরি হচ্ছে। নেক্সট কি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে। জেড জিনের জন্য বিটা গ্যালাক্টোসাইডেজ প্রোটিন, এ জিনের জন্য, ওয়াই জিনের জন্য পারমিয়েজ, এ জিনের জন্য ট্রান্স অ্যাসিটাইলেজ। তাহলে এটা যখন ইনডিউসার প্রেজেন্স আছে, লাভটা কি হচ্ছে, এখানে আমরা ফুড হিসেবে ল্যাকটোজ দিয়েছি, তখন বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাকটোজকে সেলের মধ্যে ব্রেকডাউন করিয়ে দিচ্ছে, পারমিয়েজ গুলো সেল মেমব্রেনের মধ্যে আটকে গিয়ে আবার ল্যাকটোজ ইনটেকটাকে বাড়িয়ে দিচ্ছে। এই ফাংশন তো তখনই দরকার যখন ইনডিউসার হিসেবে ল্যাকটোজ প্রেজেন্ট আছে। তাহলে এই পুরো ছবিটা তোমাকে লিখতে হবে শুধুমাত্র, প্যারাগ্রাফে লেখার কিন্তু কোনো দরকার নেই বোর্ডের নিয়ম ওয়াইজ। এটা 3 মার্কসের একটা রেডিমেড কোশ্চেন, এক্সপ্লেন দ্য ল্যাকটোপেরন। তখন তোমাকে দুটো জিনিস লিখতে হবে,
In the absence of intuition, I said the presence of intuition. দুটো ডায়াগ্রাম আঁকতে হবে। দুটো ডায়াগ্রাম যেটা তোমার এনসিইআরটি বই আছে বা তোমার নোটসেও দেওয়া আছে সেই ব্যাপারটা। আর যদি বলা হয় এক্সপ্লেন দ্য ল্যাক অফ অন ডিফারেন্ট পার্টস, তখন তোমাকে এইগুলো নামগুলো লিখে ছবিগুলো এক্সপ্লেন করতে হবে, মানে কোন পার্টটা কি ফাংশন Explanation করছে, দিতে হবে। মানে এক লাইন করে লিখতে হবে, মানে জেড জিনটা কি ফাংশন করছে, ওয়াই জিনটা কি, বা এই জিনটাই বা কি ফাংশন করছে, রাইট? এই হচ্ছে আজকে তোমার পড়া, এতখানি থাকলো, যেটা হচ্ছে তোমার আপ টু ল্যাক অফ ক্লিয়ার তো? ঠিক আছে, তুমি দেখো একবার